আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাত আমিরের প্রচেষ্টায় আটকে গেল ডক্টর ইউনূসের পদত্যাগ, তারেককে প্রধানমন্ত্রী ও জামাত আমিরকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব। হঠাৎ সচিবালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার। বিচ্ছিন্ন হতে পারে বাংলাদেশের দুই অঞ্চল, বললেন আসামের মুখ্যমন্ত্রী। পুতিনকে পাগল বললেন ট্রাম্প। এবার বিস্তারিত। বৃহস্পতিবার সকাল থেকেই হঠাৎ খবর আসে পদত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তেই গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশের রাজনৈতিক মহলে। তৎপর হয়ে ওঠে দেশি বিদেশি নানা মহল, বিশেষ করে রাজনৈতিক শক্তিগুলো। তবে শেষ পর্যন্ত এই আশঙ্কা কাটিয়ে ওঠে পরিস্থিতি স্বাভাবিক হয় দ্রুতই। জানা যায়, প্রধান উপদেষ্টার এমন সিদ্ধান্ত পাল্টাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ জামাত নেতারা। বৃহস্পতিবার রাত থেকেই দলটির নেতারা নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করেন। জামাত নেতারা মনে করেন, এভাবে ডক্টর ইউনূস চলে গেলে দেশে গভীর সংকট চালু হবে, অনিশ্চিত হয়ে পড়বে নির্বাচন। সেনাপ্রধানের নির্বাচন কেন্দ্রিক নানা বক্তব্য, বিএনপির নির্বাচনের দাবি ও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সরকারি সুবিধাভোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছিল দেশের রাজনীতি। এমন অবস্থায় নানামুখী চাপে বেশ হতাশ হয়ে পড়েছিল প্রধান উপদেষ্টা। এ সময় গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দুই তরুণ উপদেষ্টাকে সংযত হওয়ার সতর্ক বার্তা দেন ডক্টর ইউনূস। সরকার পরিচালনায় সহযোগিতা না পেলে পদত্যাগ করার কথাও জানান তিনি। এরপরে পূর্বের বিভাজনমূলক বক্তব্য নিয়ে ক্ষমা প্রার্থনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এমন পরিস্থিতিতে তৎপর হয়ে ওঠে জামাত। দ্রুতই পরিস্থিতি শান্ত করতে জামাতের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেগম জিয়ার সাথে টেলিফোনে সরাসরি কথা বলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গেও যোগাযোগ করেন জামাতের এই প্রধান নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জামাত নেতারা। ডক্টর শফিকের প্রচেষ্টাই মূলত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম একাধিক বৈঠকও করেন পর্দার আড়ালে। অপরদিকে ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ ফয়জুল করিম সমমনা দলের নেতাদের সমবেত করেন পল্টনে তার দলীয় কার্যালয়ে। সেখানেও টেলিফোনে যোগ দেন জামাত আমির। দলের সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত জামাতের কেন্দ্রীয় নেতারা প্রচণ্ড ব্যস্ত ছিলেন সরকার ও বিভিন্ন অংশীজনের সাথে যোগাযোগ করে পরিস্থিতি শান্ত করতে। ডক্টর শফিক এসব আপডেট একজন উপদেষ্টার মাধ্যমে পৌঁছান, ব্যবস্থা করেন সরকারের উচ্চ মহলে। এরপরই পরিস্থিতি কিছুটা শান্ত হতে থাকে। পদত্যাগের সিদ্ধান্ত থেকে আপাতত সরে আসেন ডক্টর ইউনূস। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও এমন ইঙ্গিত দেন জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, পরিস্থিতি নিয়ে জামাত সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে। তিনি স্বীকার করেন, জামাত নেতারা সেনাপ্রধানের সাথেও কথা বলেন। দলটি এ পরিস্থিতি সামাল দেওয়ার পর প্রধান উপদেষ্টার কাছে একটি নির্বাচনী রোডম্যাপও প্রত্যাশা করেছে বলে জানান তিনি। অন্যদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামীর জাতীয় সরকারের রূপরেখা বিষয়ে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদির আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামো অনুযায়ী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে আসবেন বিভিন্ন দল ও ব্যক্তিত্বরা। বিএনপির 25%, জামায়াতের 20%, এনসিপির 15%, ইসলামী আন্দোলনের 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের 10% এবং বাকি দলগুলো থেকে 25% প্রতিনিধির অংশগ্রহণ থাকবে। সভায় বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশের সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে সংবিধানের শক্তিশালী প্রধানমন্ত্রী ক্ষমতা পুনর্বিন্যাস করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আনা হবে। টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধান অতিথির বক্তব্য দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এস.এফ. ফরমানুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাবের আহমেদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজন বক্তব্য রাখেন। বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ডিএমপির পক্ষ থেকে সোমবার রাতে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, গত 10 মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও
পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে। এমত অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। সচিবালয় কর্মচারীদের আন্দোলনের কারণে সোমবার দিনভর সচিবালয় এলাকায় এক ধরনের অস্থিরতা বিরাজ করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ জনসাধারণের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সর্বশেষ সোমবার রাতে জুলাই মঞ্চের পক্ষ থেকে সচিবালয় এলাকায় রাত 10টা থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ফ্যাসিবাদ উৎখাত যাত্রা শিরোনামে ওই ঘোষণায় বলা হয়, বাংলাদেশের আপামর জনতাকে রাত 10টায় সচিবালয়ের সামনে আসার আহ্বান। আমরা ফ্যাসিবাদ উৎখাতের আগ পর্যন্ত সেখান থেকে উঠব না। ঘোষণা অনুযায়ী সোমবার রাত 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি চলবে বলে ফেসবুকে দেওয়া ওই ঘোষণায় জানানো হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশের মানচিত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে তার দাবি, বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। এমনকি রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রোববার বাংলাদেশের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের চিকেন নেক করিডোর নিয়ে বারবার হুমকি দেন, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। তিনি দাবি করেন, আমি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরছি, যেগুলো অনেকে ভুলে যেতে পারেন। রোববার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মানচিত্র প্রকাশ করে জানান, বাংলাদেশে রয়েছে দুটি সংকীর্ণ করিডোর, যেগুলো নিরাপত্তার দিক থেকে স্পর্শকাতর। যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর, প্রথম চিকেন নেক। এই করিডোরটি 80 কিলোমিটার দীর্ঘ। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে সংযুক্ত দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি, এই পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর দ্বিতীয় করিডোরটি চট্টগ্রাম করিডোর বা দ্বিতীয় চিকেন নেক, আরও ছোট, মাত্র 28 কিলোমিটার। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করে। হিমন্তের দাবি, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণকেন্দ্রকে সংযুক্ত রাখে। তিনি বলেন, ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ঝুঁকিপূর্ণ বলা হয়, ঠিক তেমনি প্রতিবেশী দেশের ভেতরেও রয়েছে এমন সংকীর্ণ করিডোর, যা সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। মূলত ভারতের শিলিগুড়ি করিডোরকেই বলা হয় চিকেন নেক। এটি মাত্র 20 কিলোমিটার প্রশস্ত এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য রেল ও সড়ক পথে যোগাযোগ করা হয়। করিডোরটির উত্তরে নেপাল ও ভুটান আর দক্ষিণে বাংলাদেশ। হিমন্ত শর্মা বলেন, এই করিডোর এতটাই কৌশলগত গুরুত্বপূর্ণ যে এটি বিচ্ছিন্ন হলে গোটা উত্তর পূর্ব অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। তাই তিনি চান এই করিডোর ঘিরে আরও শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো গড়ে তোলা হোক এবং বিকল্প পথগুলোর সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হোক, যদিও তা প্রকৌশলগতভাবে চ্যালেঞ্জিং হয়। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বললেন কাদের। সেই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদারের বিরুদ্ধে তোপ দাগিয়েছেন। অমল সরকার কাদেরকে প্রশ্ন করেন, আপনার কিছু বিতর্কিত ভূমিকা ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামিয়েছিলেন, তারপর জনরোষ তৈরি হয়ে গেল। ছাত্রলীগকে অভ্যুত্থান দমাতে বলেছিলেন কিনা সে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমি কখনো বলিনি যে ছাত্রলীগকে অভ্যুত্থান দমানোর জন্য। সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার নিঝুম মজুমদার ইউটিউবে কথা বলেন। ও তখনকার ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস 3 আগে। সেখানে ছাত্রলীগের নামই ছিল না। বিভিন্নভাবে বলা হয়েছে ওই দিন ছাত্রলীগে যথেষ্ট এই ধরনের কোনো বিষয় ছিল না আমার বক্তব্যে। আর আমি পার্টির সেক্রেটারি। তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা বিটি ভবন পুড়িয়ে দিচ্ছে, তারা আমার অফিস আক্রমণ করতে বারবার আসছে, পার্টি অফিস। তারা গণমুখী আক্রমণ শোনাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করব না? আমার দলকে সেভ করব না? আমার নেত্রীকে সেভ করতে হবে না? সে সময় পার্টির সেক্রেটারি হিসেবে আমার উপর সময়ারোপিত যে দায়িত্ব তা আমি পালন করেছি। এটা যে কেউ করত। আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করত। জেনারেল সেক্রেটারি হিসেবে কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? ওবায়দুল কাদের বলেন, আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, মানুষের ভুল হবেই। নিজের ভুল চিহ্নিত করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভুল ত্রুটি আমারও থাকতে পারে, আমি কাজ করছি, চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি, আমার মন্ত্রণালয় এটা সবাই জানে। বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে কমিশন নিয়ে কাউকে পদায়ন করিনি, চাঁদাবাজি করিনি। আমি সেদিক থেকে নিজেকে একদম নির্দোষ বলে সাব্যস্ত করতে পারি।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পরিবারের লোকদের নিয়ে পালিয়ে যান ভারতে। ক্ষমতায় থাকাকালে যেসব কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বক্তৃতা বিবৃতি দিয়ে মাঠ কাঁপিয়েছেন, তাদেরকে দলের দুঃসময়ে পাশে পাননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। চরম দুঃসময়ে যেসব নেতা দলীয় কর্মীদের পাশে ছিলেন না, তাদের মধ্যে অন্যতম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণঅভ্যুত্থানের দীর্ঘ সময় কেটে গেলেও তিনি টু শব্দটি পর্যন্ত করেননি, ছিলেন আড়ালে। অথচ আগে প্রায় প্রতিদিনই বিরোধী দলকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি। সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রীসহ এক বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন। 5 আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কিভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে। ওই ভিডিওতে ওবায়দুল কাদের 5 আগস্টের উত্তাল দিনের কথা জানিয়ে বলেন, সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটা বাসায় আশ্রয় নিয়েছিলাম। তখন চারদিক থেকে মিছিল আসছিল। এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক। আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে। তারা জানতো না যে সেখানে আমি আছি। ওবায়দুল কাদেরের ভাষ্য, আমি আমার স্ত্রীসহ বাথরুমে লুকিয়েছিলাম, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। তারপর একটা পর্যায়ে তারা বাথরুমে ভেতরেও কমোড বেসিন এগুলো লুটপাট করেছে। আমার স্ত্রী তখন বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তিনি বারবার বলছিলেন যে আমি অসুস্থ, যাতে করে তাদের প্রবেশ ঠেকানো যায়, কিন্তু তারা জোরপূর্বক ভেতরে ঢোকার হুমকি দিতে থাকে। বাথরুমে কি আছে তা লুট করতে চায়। এই অবস্থায় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করে কি করব। আমি বললাম দরজা খুলে দাও। ওবায়দুল কাদেরের ভাষায় এরপর 7-8 জন যুবক ভেতরে ঢোকে। তারা অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে আচরণ করতে থাকে। হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে বলে, নেতৃত্ব চলে গেলেন, আপনি যাননি কেন? আমি তখন কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু এর মাঝেই তারা আচরণ পাল্টে ফেলে। কেউ একজন বলে আপনার ছবি তুলব, তারপর শুরু হয় ছবি তোলা। কেউ কেউ সেলফিও নেয়। ধারণা করি এদের মধ্যে অনেকেই আমাকে চিনত। তিনি জানান ঠিক কী কারণে প্রথমে তাদের মধ্যে এত আক্রমণাত্মক মনোভাব ছিল আর কেন হঠাৎ করে সেই আচরণ শীতল হয়ে গেল তা তিনি বুঝে উঠতে পারেননি। আচমকাই তারা ঠান্ডা মাথায় কথা বলা শুরু করে। তাদের মধ্যে একটা গ্রুপ তখন চাইছিল তাকে রাস্তায় নামিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে, আবার কেউ কেউ চেয়েছিল জনতার হাতে তুলে দিতে। এমন পরিস্থিতির তার মনে গভীর চাপ ও মানসিক ভাঙনের সৃষ্টি করে। এরপর তারা তাকে একটি শার্ট, লাল পতাকা সংবলিত ব্যাজ এবং মুখে কালো মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে গণভবন অভিমুখী বড় রাস্তায় হাঁটিয়ে নিয়ে যায়। হঠাৎ কোথা থেকে একটি খালি ট্যাক্সি বা ইজি বাইক এসে হাজির হয়। সেই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ছিল না। তিনি মনে করেন এটি হয়তো তার ভাগ্যের বিষয় ছিল। এক প্রশ্নের জবাবে স্বৈরাচার হাসিনার অন্যতম এই সহযোগী বলেন, তাদের মধ্যে 2 জন তাকেও ও তার স্ত্রীকে সেই গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে, চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, বিরক্ত করবেন না। এইভাবেই তারা তাকে অনেক দূরে একটি জায়গায় নিয়ে যায়। তিনি বলেন, ভাবতেও পারিনি যে যারা কয়েক মিনিট আগে বাথরুমে জোর করে ঢুকেছিল তারাই আমাদের এভাবে রক্ষা করবে। সেদিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। এটা ছিল চরম সৌভাগ্যের ব্যাপার। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সেখান থেকে পালিয়ে গেলেও পরবর্তী 3 মাস দেশেই ছিলেন ওবায়দুল কাদের। ফন্দি আটছিলেন দেশের শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভকে কাজে লাগিয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলার পর তিনি একথা বলেন। রোববার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি তাকে অনেকদিন ধরে চিনি, সবসময় সম্পর্ক ভালো ছিল, কিন্তু এখন সে শহরগুলোতে রকেট ছুড়ে মানুষ হত্যা করছে। আমি এটা একদমই পছন্দ করছি না। তিনি আরও বলেন, পুতিন এখন পাগলের মতো আচরণ করছে। আমি আগেই বলেছি সে শুধু ইউক্রেনের এক টুকরো নয়, পুরো দেশটাই চায়, আর সেটা সত্যি হলে রাশিয়ার পতন ঘটবে। গত রোববার রাতে ইউক্রেনে 367টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। 2022 সালের পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর এক রাতের মধ্যে এটি সবচেয়ে বড় হামলা। এতে অন্তত 12 জন নিহত হন এবং অনেকেই আহত হয়েছেন। সোমবার সকালেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সাইরেন বেজে ওঠে। খার্কিভ শহরে এক শিশুসহ অন্তত 3 জন আহত হয়েছেন বলে জানায় মেয়র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে বলেন, এটি পুতিনকে আরও উৎসাহ দিচ্ছে। তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। ট্রাম্প বলেন, পুতিনের এই কাজের বিরুদ্ধে তিনি একদমই খুশি নন।
এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি অবশ্যই বিবেচনায় রয়েছে। যদিও তিনি আগে এমন হুমকি দিলেও এখনও কোনো নতুন নিষেধাজ্ঞা কার্যকর করেননি। তবে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও সমালোচনা করে বলেন, ও যা বলছে তা দেশের কোনো উপকার করছে না, সব কথাই সমস্যা সৃষ্টি করছে, আমি এটা পছন্দ করছি না এবং এটা বন্ধ হওয়া উচিত। গত সপ্তাহে ট্রাম্প ও পুতিনের মধ্যে 2 ঘন্টার ফোন আলাপ হয়। সেখানে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। ট্রাম্প জানান, আলোচনা খুব ভালো হয়েছে এবং রাশিয়া ও ইউক্রেন তাৎক্ষণিকভাবে শান্তি আলোচনায় বসবে। ইউক্রেন 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে পুতিন শুধু বলছেন তারা ইউক্রেনের সঙ্গে ভবিষ্যতে সম্ভাব্য শান্তি নিয়ে একটি স্মারকলিপি তৈরি করতে পারে, যাকে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা সময়ক্ষেপণের কৌশল বলছে। গত 16 মে তুরস্কের ইস্তাম্বুলে 2022 সালের পর প্রথমবারের মতো রাশিয়া ইউক্রেন সরাসরি শান্তি আলোচনা করে। তবে যুদ্ধবিরতির অগ্রগতিতে খুব একটা ফল আসেনি। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে 2014 সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে। স্ত্রীর হাতে থাপ্পড় খাওয়ার ভিডিওটির ব্যাখ্যা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, আমরা তখন খুনসুটিতে ব্যস্ত ছিলাম, এ সময় হঠাৎ সে আমার গালে সজোরে ধাক্কা দেয়, আর ওই ভিডিওটি কেউ একজন ধারণ করে ছড়িয়ে দেয়। এখন নানাজন নানাভাবে ব্যাখ্যা করে তার গতি পাল্টে দিয়েছেন। সোমবার হ্যানয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই ব্যাখ্যা প্রদান করেন ম্যাক্রো। অবশ্য তিনি স্বীকার করেন যে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলেই ছিল। ভিডিওটিতে দেখা গেছে ম্যাক্রো ভিয়েতনামে দক্ষিণ পূর্ব এশিয়া সফরের প্রথম পর্যায়ে বিমান থেকে নামছিলেন। এ সময় ব্রিজিট ম্যাক্রোর উভয় হাত পাশ থেকে নিজেকে ছাড়িয়ে ম্যাক্রোর গালে হাত দিয়ে সজোরে ধাক্কা দেন। আকস্মিক ধাক্কায় বেসামাল হয়ে পড়েন ম্যাক্রো, তবে পরক্ষণে নিজেকে সামলে নেন তিনি। এরপর ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে অভিবাদন জানান। নামার সময়ও ঘটে আরেকটি মজার ঘটনা। ম্যাক্রোর স্ত্রী হাত ধরতে গেলেও সুযোগ দেননি ব্রিজিট, তিনি রেলিং ধরে নিচে নেমে আসেন। ফরাসি প্রেসিডেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র সিএনএনের সহযোগী BFM টিভিকে জানিয়েছে, প্রেসিডেন্ট দম্পতি কিছুক্ষণ আগে ঝগড়া করছিলেন। এলিসির একটি সূত্রের মতে ছড়িয়ে পড়া ভিডিওটির সময়টি ছিল অভিমান কাটিয়ে মেলবন্ধনের সময়, ফলে গালে একটি ধাক্কা দিয়ে হাসির তুড়িতে অভিমান উড়িয়ে দেন মিস ম্যাক্রো। আর ওই মুহূর্তটি ধরা পড়ে সাংবাদিকের ক্যামেরায়। সূত্রটি বলছে, রাশিয়াপন্থী ট্রলবাজরা এই মুহূর্তটিকে বিতর্কে পরিণত করার জন্য দ্রুত ছড়িয়ে দিয়েছিল। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য গাইডেড মেডিটেশন নামের নতুন সুবিধা চালু করেছে টিকটক। ডিজিটাল সুস্থতার প্রতি গুরুত্ব দিতে চালু করা নতুন এই সুবিধা অ্যাপটিতে চালু থাকা স্লিপ আওয়ার্স এর অংশ হিসেবে তৈরি করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে টিকটক বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাইডেড মেডিটেশন সুবিধাটি ব্যবহারকারীদের ভালো ঘুম ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করবে, যা টিকটক ব্যবহারকারীদের নিরাপদ অনলাইন পরিবেশ গঠনেও ভূমিকা রাখবে। গবেষণায় দেখা গেছে, মেডিটেশন ঘুমের মান উন্নয়নে সাহায্য করে। এজন্য টিকটকে মেডিটেশন সুবিধাটি সব বয়সী ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। 18 বছরের কম ব্যবহারকারীদের যন্ত্রে সুবিধাটি ডিফল্টভাবে চালু হবে। এর ফলে রাত 10টার পর টিকটকে তাদের ফর ইউ ফিডটি সাময়িকভাবে একটি গাইডেড মেডিটেশন প্রম্পট আকারে দেখা যাবে। যদি তারা ব্রাউজটি চালিয়ে যায় তবে আরেকটি পর্দা দেখা যাবে, যা স্বাস্থ্যকর স্ক্রিন টাইম অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। নতুন এই সুবিধা চালুর বিষয়ে টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ট্রাস্ট অ্যান্ড সেফটি লিড আসমা আঞ্জুম জানিয়েছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপালের মতো দেশে একসময় মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা না গেলেও এখন মুক্তভাবে আলোচনা করা যায়। আমরা একটি ইতিবাচক সাংস্কৃতিক পরিবর্তন দেখছি এবং ইন অ্যাপ টুলস ও পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে এই অগ্রগতিতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। এবার খেলার খবর। বাংলাদেশের জার্সিটা সবশেষ গায়ে চড়িয়েছেন সেই গেল অক্টোবরে। এরপর একে একে অনেক ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু সাকিব আল হাসানের দেখা মেলেনি। এরপর যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হলো না তার, তখন মনে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলে ঢোকার দরজাটা সাকিবের জন্য চিরতরেই বন্ধই হয়ে গেল। তবে সেটা বন্ধ হয়নি, এমনটা জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। জানিয়েছেন, সাকিবের জন্য বাংলাদেশের দরজা খোলা। গেল সপ্তাহে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে 6 মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব। ক্রিকেট থেকে সাকিবের এমন দীর্ঘ বিরতির কারণ অবশ্য ছিল তার অবৈধ বোলিং অ্যাকশন। এ নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ফেরেন জানুয়ারি মাসে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তার বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে। তার আগে সাকিব জানিয়েছিলেন দেশের মাটিতে বিদায়ী টেস্টটা খেলতে চান, তবে সেই বিদায়ী টেস্টও খেলা হয়নি। রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ থেকে নাম সরিয়ে নিতে হয় তাকে। সাকিব ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। গত 5 আগস্ট দলটির 15 বছর পর ক্ষমতা হারায়। তারপর থেকে জনরোষের শঙ্কায় সাকিব দেশে ফেরেননি। বিসিবিও তাকে
পরের কোনো সিরিজে রাখেনি, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন না তিনি। তবে সাকিবকে পুরোপুরি বাদ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন, সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও যে কোনো দলের জন্য সম্পদ। ও একজন বিশ্বমানের ক্রিকেটার। ও এখনই ফিরছে বোলিং অ্যাকশন ঠিক করে। আমাদের টিম ম্যানেজমেন্ট ওকে নজরে রাখবে। ওর সঙ্গে আমাদের সম্পর্ক একেবারেই শেষ নয়। নিষেধাজ্ঞার পরও খুব অল্প ম্যাচ খেলেছে। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা বলতে পারবো ওর ফেরা নিয়ে। পিএসএলে তিনি 3টি ম্যাচ খেলেন। ব্যাট হাতে 2 ইনিংসে 2বারই 0 রান করেন, বল হাতে 1টি উইকেট পান। বাংলাদেশ দলের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে সাকিবকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরেও 3টি টি-20 খেলবে দল। ইফতেখার রহমান বলেন, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ এই 4 সিনিয়র খেলোয়াড় ছাড়া দলটা এখন একদম নতুন। একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আমার মনে হয় এখনকার খেলোয়াড়দের মাঝে প্রতিভা আছে, কিন্তু ওরা প্রয়োগ করতে পারছে না। আমি আগেও বলেছি, যত বেশি খেলবে তত ভালো করবে। এখন যে অবস্থায় আমরা আছি, এখান থেকে উপরের দিকে যাওয়ার সুযোগ আছে। তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। মুশফিকুর রহিম এখন শুধু টেস্ট খেলেন। সাকিব আনুষ্ঠানিকভাবে কেবল টি-20 ছাড়ার কথা বলেছেন। ওয়ানডে থেকে এখন অবসর নেননি। এবার বিসিবি কর্তার এমন কথার পর সাকিব আবারও বাংলাদেশ দলে ফেরার আশা করতেই পারেন। প্রিয় দর্শক, শেষ করছি ফাফ টিভি নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।